সমস্ত জায়গায় যাতে তারা পাক, রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত জায়গায় যাতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাক, তার জন্য আমাদের দাবি অল ইন্ডিয়া বিশেষভাবে আমরা করেছি। এবং তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের যে সমস্ত আজকে আপনারা জানেন সমস্ত সরকারি সেক্টরগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। আজকে ভারতে মাল্টিন্যাশনাল কোম্পানি, ভারত সরকার অর্থাৎ ব্রাহ্মণবাদী সরকার বিদেশ থেকে 27,000 মাল্টিন্যাশনাল কোম্পানিকে ভারতে ওয়েলকাম করা হচ্ছে এবং সেই মাল্টিন্যাশনাল কোম্পানি সমস্ত আমাদের যে ভারতের যে সরকারি সেক্টরগুলোকে বেসরকারিকরণ করা হচ্ছে। এবং আমাদের যে সাংবিধানিক আইন অনুযায়ী যে 200 রোস্টার মেনটেন করে আমাদের এসটি এসসি ওবিসি এবং এসটি এসসি ওবিসি থেকে ধর্ম পরিবর্তিত খ্রিস্টান মুসলিমদের যে রিজার্ভেশন মেনটেন করা হয়, সমস্ত রিজার্ভেশন থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। উদাহরণস্বরূপ আপনাদের সামনে আমি বলবো যে এলআইসি যে শেয়ার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছে। এবং আমরা যদি দেখি এখানে যদি বিএসএনএল কোম্পানিকে, বিএসএনএল যেটা আছে আমাদের ভারতে সরকারি, সেটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছে। এবং আজকে যদি আমরা দেখি ভারতে যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংক কিন্তু বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। আজকে রেল যদি আপনারা দেখেন এক সময় সরকারি ছিল, আজকে 100% বেসরকারিকরণ হয়ে গেছে এবং বিদেশি কোম্পানির আন্ডারটেকিং হয়ে গেছে। আজকে রেলে যদি আপনারা দেখুন পার্মানেন্ট যে রিক্রুটমেন্ট এবং 200 পয়েন্ট রোস্টার মেনটেন করে যেটা রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্ট আজকে রেলে বন্ধ হয়ে গেছে। আজকে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট চলছে। যদি শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখুন ভারতবর্ষে 550টার বেশি ইউনিভার্সিটি রয়েছে। সেই 550টার বেশি ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন যে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বলে দিয়েছে সেখানে তার যে গ্র্যান্ট যে স্পন্সর পে করে সেই স্পন্সর আর পে করবে না। তাহলে যদি আজকে যদি ইউনিভার্সিটিগুলো যদি বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এসটি এসসি ওবিসিদের যে পড়াশোনার যে স্পন্সর আমরা পাই সেই স্পন্সর থাকবে? সেই স্পন্সর না থাকার কারণে আজকে সমস্ত জায়গায় প্রাইমারি হাই স্কুলের পরিবর্তে সমস্ত জায়গায় ইংলিশ মিডিয়াম এবং বেসরকারিকরণ করা হচ্ছে। এবং সমস্ত জায়গায় যদি বেসরকারিকরণ করা হয় তাহলে আমাদের এই বেসরকারিকরণ কে করছে? আমরা যাকে ভোট দিয়ে পার্লামেন্ট বিধানসভায় পাঠাচ্ছি, যাদেরকে আমরা ভেবেছি আমাদের মঙ্গলের জন্য আমরা ওদেরকে ভোট দিচ্ছি, এবং তারা পার্লামেন্ট বিধানসভায় গিয়ে আমাদেরকে লাভ দেওয়ার ব্যবস্থা করছে। তার জন্য আজকে ভারতবর্ষে আমাদের যে আন্দোলন গর্জে উঠেছে। এবং এছাড়াও আমরা এটা কেন হচ্ছে এই আজকে এটা এই কারণে হচ্ছে, ভারতবর্ষে যে গণতন্ত্র রক্ষার জন্য যে আমরা যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে যে ভোট দিচ্ছি, আমরা স্বেচ্ছা প্রতিনিধিকে ভোট দিচ্ছি না এবং যে জায়গায় আমরা ভোট দিতে চাইছি সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে। তাই ইলেকট্রনিক ভোটিং এর মেশিনের মাধ্যমে আজকে ভোটকে কারচুপি করা হয়। এবং তার জন্য যে আমাদের পছন্দের যে প্রার্থী, পছন্দের যে সরকারকে আমরা আনতে চাই সেই সরকারকে আমরা আনতে পারছি না। তাই আমরা চাই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করে ব্যালট পেপার পুনরায় ভারতবর্ষে লাগু করতে হবে এবং এই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভারতবর্ষে ভোট চুরি করা যায়। এবং চুরি করার যে প্রক্রিয়া ভারতের ব্রাহ্মণ্যবাদী সরকার নিয়েছে। এবং আর যার কারণে আজকে ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী সরকার মনে করছে যে এখানকার মূল্যবাসীদের তার ভোটের কোনো প্রয়োজন নেই, এখানকার মূল্যবাসীদের তাদের ভোটের কোনো প্রয়োজন নেই। তাই আজকে আমাদের উপরে এনআরসি চাপিয়ে দিচ্ছে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। সেই এনআরসির মাধ্যমে ভারত থেকে প্রায় 65 কোটি লোককে বঞ্চিত করা হবে এবং তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চনা করা হবে। আপনারা উদাহরণ দেখেছেন, যখন কুসুমমন্ডিতে অমিত শাহ এসেছিলেন, উনি বলেছিলেন ক্ষমতায় যদি বিজেপি সরকার আসে আমরা এনআরসি লাগু করব। এবং ক্ষমতায় যখন বিজেপি সরকার কেন্দ্রে আসলেন, তারা যে কথা দিয়েছিল আমাদের জনগণের সামনে, তারা এনআরসি প্রথম আসামে লাগু করে দেখালো। কি বলেছিল? এনআরসি যদি ভারতবর্ষে লাগু করা হয় তাহলে হিন্দুদের সুরক্ষা হবে, মুসলমানদের সর্বনাশ করা হবে। যারা হিন্দু রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখা হবে এবং হিন্দুর বাইরে যারা রয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়ন করা হবে। তো আসামে যে আমরা এনআরসির যে প্রেক্ষাপট, যে দলিল আমরা ডকুমেন্ট আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম 19.5 লাখ এনআরসি থেকে বাতিল করলো এবং তার মধ্যে হচ্ছে হিন্দু সব থেকে বেশি 14 লাখের বেশি। তাহলে কেন্দ্রে যে বিজেপি সরকার যা বলেছিল তার উল্টো করলো কিনা? এখন বলছে 1948 সালের আগের দলিল
যাদের যাদের আছে তারাও নাগরিকত্ব পাবে না। আবার বলছে 1971 সালের কাগজপত্র যারা দেখাবে তারাও ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। বলা হচ্ছে যে 1948 সালের কাগজপত্র দেখাতে হবে, 1971 সালের কাগজপত্র দেখাতে হবে, কোনটা দেখাতে হবে কোনটাই ঠিক বলছে না ভারত সরকার। তার জন্য আমরা বলছি বিভিন্ন জায়গা থেকে, আপনারা জানেন আসামে আদিবাসীরা 1998 সাল থেকে 2014 পর্যন্ত প্রায় 2 লক্ষ লোক মারা গেছেন ভারত সরকারের যে ব্রাহ্মণদের যে অত্যাচারের যে কনস্পিরেসি তৈরি হয়েছিল তার উপরে, এবং সেখান থেকে প্রায় 4 লক্ষের বেশি লোক বিস্থাপন হয়েছে। আসাম গুজরাট বিভিন্ন জায়গা থেকে আমাদের আদিবাসীরা এবং এখানকার মল্লিবাসীরা বিস্থাপন হচ্ছে। তার জন্য আমরা চাই আমরা এনআরসি অবশ্যই চাই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড টেস্ট করার পর। আমার কাগজপত্র হারিয়ে যেতে পারে, আমার ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, কিন্তু আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে, আমার মাকে আমাকে যে জন্ম দিয়েছে সেই রক্তটা পরিবর্তন হতে পারে না। তাই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আপনারা বায়োলজি পড়েছেন, সেই ডিএনএর বেসিসে আমাদের ভারতবর্ষে এনআরসি হোক আমরা চাই। তাহলে বোঝা যাবে কে ভারতবর্ষের মূল্যবাসী আর কে বিদেশি। ভারতবর্ষের 3.5% ব্রাহ্মণ উচ্চ বর্ণের লোক, তারা ভারতবর্ষের লোক নয়। আপনারা জানেন মুঘল, পাঠান, হুন, তুর্কি, ওলন্দাজ ব্রিটিশ ভারতবর্ষে এসেছিলেন সেই 5,500 বছর পূর্বে। আর্য ব্রাহ্মণ ভারতবর্ষে এসছেন। আজকে বিভিন্ন ইতিহাস বলেছে, পুরাণ বলেছে, বিভিন্ন সাহিত্য বলেছে যে ব্রাহ্মণরা বিদেশি। আজকে 2001 সালে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড টেস্টের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আর্য ব্রাহ্মণরা বিদেশি। তাই আগামী দিনে আমাদেরকে সজ্জার হতে হবে যে আগামী দিনে সমস্ত মল্লিবাসী যে ডাক, সমস্ত মল্লিবাসীদেরকে আমাদেরকে এক হতে হবে, এবং আমাদের যে বিকাশ চৌধুরী প্যাটেলের মাধ্যমে যে গোটা ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা সমর্থন করবেন। আজকে যেহেতু আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় হাই স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, সেই কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষার কথাই মাথায় রেখে আমরা মালদা জেলায় আমরা ভারত বন্ধ করলাম না। যেহেতু আমাদের সমাজের ছেলে মেয়ে তারা পরীক্ষা দিচ্ছে, তাদের কথা মাথায় রেখে আমরা রেলি প্রদর্শনের মাধ্যমে যে চৌধুরী বিকাশ পাটেল যে 11টা পয়েন্টের উপরে দাবি তুলেছেন তার উপরে আমরা রেলি প্রদর্শনের মাধ্যমে আমাদের মানুষকে জাগৃতি করছি। এখানে আরো অনেক বিষয় ছিল, আমি সমস্ত বিষয়ে আমি বলছি না, আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। জয় মল্লিবাসী।